এখন আমরা দেখব বাংলা ভাষা ও সাহিত্যের একটা ব্রিফ ওভারভিউ অ্যান্ড কি কি পড়তে হবে, কিভাবে পড়তে হবে, ওটা আমরা পরে অন্য কোনো একটা ভিডিওতে দেখে নিব। তো বাংলা ভাষা ও সাহিত্যে আমি যেটা বলেছিলাম, আমাদের টোটাল মার্কস হচ্ছে 35। এখানে আমার 35 মার্কসের কোয়েশ্চেন আসবে। তো আমি যেটা বারবার বলছি যে 35-এ কখনোই আমার 35 করার টার্গেট করাটা ঠিক হবে না। সো আমি যদি দেখি ওভারঅল ডিস্ট্রিবিউশনটা, আমি আগেও বলেছি আবারও বলছি, সেটা হচ্ছে আমার হয়তো 200 মার্কের এক্সাম। সেখানে হচ্ছে হয়তো আমাকে 110, যদি আমরা প্রিভিয়াস ডেটা দেখি, হয়তো 110 হচ্ছে খুবই সেফ একটা নাম্বার। সো আমাকে অ্যাকচুয়ালি 55% মার্কসের মতো তোলা লাগছে। সো এই 35-এ যদি আমি 20-22-এর মতো তুলতে পারি, সেটা আমার জন্য মোর দ্যান এনাফ। তো এখন আমি দেখি যে অ্যাকচুয়ালি এখান থেকে কি কি কোয়েশ্চেনগুলো আসে। কোয়েশ্চেন হচ্ছে 15 মার্কস আসে হচ্ছে ডিরেক্ট বাংলা গ্রামার থেকে। অ্যান্ড আমি প্রথম থেকে যেটা বলে আসি সেটা হচ্ছে আমাকে এমন জিনিস টার্গেট করতে হবে যেই সিলেবাসটা কখনো চেঞ্জ হয় না, সিলেবাসটা হচ্ছে ফিক্সড। তো ভাষা, এই ব্যাকরণের যে পোর্শনটা, আমি সাজেস্ট করে থাকবো ব্যাকরণ পোর্শনের জন্য, আমি পরে আরো ডিটেলসে বলবো, বাট এর জন্য আপনি হচ্ছে 9-10-এর বাংলা ব্যাকরণের একটা বই আছে বোর্ডের, সেই বইটা হচ্ছে আপনি পড়ে নেবেন। তো এখানে দেখেন যে ওই বইটা যদি আপনি খুলে দেখেন, আপনি ইন্ডেক্সে যা যা দেখবেন এখানে কিন্তু তার চেয়ে অনেক কম সিলেবাস। তো এই জিনিসটা আমার আলটিমেটলি কখনোই চেঞ্জ হচ্ছে না বাংলা ব্যাকরণ, অ্যান্ড সিলেবাসটাও কি আমার জন্য সেম। সো আমার এখানে যদি দেখে নিই যে আমি, হ্যাঁ, প্রয়োগ অপপ্রয়োগ, বানানো বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক বিপরীতার্থক শব্দ, ধ্বনি বর্ণ শব্দ, পদ, বাক্য, প্রত্যয়, সন্ধিও সমাস, এই 10-11টা টপিক রাফলি আমার। অ্যান্ড এগুলো কিন্তু আপনি যদি বাংলা 9-10-এর বোর্ডের বইটা আমরা দেখে থাকি, সেখানে খুব বেশি চ্যাপ্টার কভার করে না। এখন কথা হচ্ছে যে প্রয়োগ অপপ্রয়োগ, বানানো বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ, এগুলো হচ্ছে হলো গিয়ে আপনার কোন বই থেকে পড়বো। 9-10-এর বই কিছুটা কভার হয় ডেফিনেটলি, বাট যদি আপনি অন্য কোনো বই পড়তে চান, আমি সাজেস্ট করবো আপনাদের জন্য বেটার হয় সৌমিত্র শেখরের বাংলা ভাষা ও সাহিত্য একটা বই আছে প্রবাবলি। সো ওই বইটা আপনি দেখে নেবেন। ওখানে দেখার সুবিধাটা হচ্ছে আপনার এই প্রয়োগ অপপ্রয়োগ থেকে শুরু করে সমার্থক বিপরীতার্থক শব্দ আপনি অনেক ডিটেলসে পাবেন। সো একবার দুইবার পড়ে ফেলে আপনার জন্য একটা ব্রড এরিয়া কভার হয়ে যাচ্ছে। 9-10-এর বইয়ে এই পার্টিকুলার রিসোর্সগুলো কিছুটা হলেও কম। তো 9-10-এর বই থেকে আমাদের যেই চ্যাপ্টারগুলো টার্গেট করা উচিত, সেগুলো হচ্ছে এই নিচের লাইনে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো শুধুমাত্র টার্গেট করবো। অ্যান্ড এগুলো প্রিপারেশন নেওয়ার জন্য আমি সাজেস্ট করবো, আবারও বলছি, আপনারা মডেল টেস্ট এখনই দেওয়ার দরকার নেই, বা বিসিএস এর কোয়েশ্চেন এখনই দেখার দরকার নেই। আপনারা জাস্ট প্রথমে একবার পুরো সিলেবাসটা কভার করেন। এরপর আমরা আসি সাহিত্য পার্টে। সাহিত্য পার্টের জিনিসটা বেশ ইন্টারেস্টিং। এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগ, একটা হচ্ছে আধুনিক যুগ। তো প্রাচীন ও মধ্যযুগ থেকে কোয়েশ্চেন আসবে আমাদের 5 মার্কের, আর আধুনিক যুগ থেকে কোয়েশ্চেন আসবে আমাদের 15 মার্কের। সো এখন কথা হচ্ছে আধুনিক যুগ 1800 সাল থেকে বর্তমান পর্যন্ত, এটা হচ্ছে অ্যারাউন্ড 400 বছরের ইতিহাস। সো এইটা পড়তে গেলে আপনাকে অনেক কন্টেন্ট কভার করতে হবে, কারণ এখানে হচ্ছে সব মানে বিখ্যাত যে কবি সাহিত্যিকরা তারা কিন্তু মেইনলি এই যুগেরই, রবীন্দ্রনাথ থেকে শুরু করে এখন পর্যন্ত যারা এসেছেন সবাই 1800 সাল থেকে বর্তমান পর্যন্ত। সো এখানে 15 মার্কের কোয়েশ্চেন আসবে, যেটা হচ্ছে আমি সাজেস্ট করবো আপনাদের এখনই শুরু করার দরকার নেই। যদি আপনি সাহিত্য শুরু করতে চান, প্রাচীন ও মধ্যযুগ দিয়ে শুরু করেন, এখানে 5 মার্কের, অ্যান্ড এটার সিলেবাসটা খুব একটা বড় না। অ্যান্ড এখান থেকে 5 মার্ক যদি আপনি কভার করেন, 3 বা 4 মার্ক তোলা আপনার জন্য অনেক ইজিয়ার। এই 15-র জন্য পড়ে হয়তো 3 বা 4 মার্ক তোলা তার চেয়ে অনেক বেশি টাফ। তো আমাকে টার্গেট করতে হবে কোনটা শুরুতে, প্রাচীন যুগ ও মধ্যযুগ। তো প্রাচীন যুগের জন্য আমাদের খুব বেশি পড়া লাগে না, কারণ প্রাচীন যুগের নিদর্শন একটাই, সেটা হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে চর্যাপদ। সো এই জিনিসটাও যদি আপনি এই পার্টিকুলার বইটা থেকে পড়ে ফেলেন, আই থিঙ্ক মোর দ্যান এনাফ। যদি আপনি অন্য কোনো বই থেকে পড়তে চান সেটা আপনার ইচ্ছা, বাট আমি মনে করি যে এই বইটাতে যে কন্টেন্ট আছে সেটা বিসিএসসি সিলেবাস কভার করার জন্য মোর দ্যান এনাফ। আর মধ্যযুগের সিলেবাসটা হয়তো এই চর্যাপদের যে 3-4 গুণ বেশি হবে, বাট এটা 20 ভাগেরও কম। সো প্রাচীন ও মধ্যযুগ থেকে যদি আমরা প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলো দেখে থাকি, আমরা দেখবো প্রাচীন যুগ থেকে হয়তো 2 মার্কের কোয়েশ্চেন আসে, মধ্যযুগ থেকে 3 মার্কের, দুইটা মিলে হচ্ছে 5 মার্কের কোয়েশ্চেন। তো মধ্যযুগেও খুব একটা বেশি পড়া লাগে না। সো মধ্যযুগটা আপনি শুরু করে ফেলতে পারেন প্রাচীন যুগের সাথে সাথে। আর যদি আপনি লিটারেচার নিয়ে আপনার আইডিয়া কম থাকে, সেক্ষেত্রে আমার যেমন আইডিয়া অনেক কম ছিল, আমি লিটারেচার অত বেশি পড়িনি কখনোই। সো এইটার জন্য আমার সাজেশন হবে লাল নীল দীপাবলি একটা বই আছে, ওই বইটা যদি আপনি পড়ে ফেলেন একবার, তাহলে অ্যাটলিস্ট আপনি একটা বার্ডস আই ভিউ পাবেন যে বাংলা সাহিত্যের ইতিহাসটা কিভাবে চেঞ্জ হয়েছে। তো প্রাচীন যুগ, মধ্যযুগ এন্ড আধুনিক যুগ, এই যে ট্রানজিশন ফেজগুলো গিয়েছে,
এটা নিয়ে আপনি ওভারঅল একটা আইডিয়া পাবেন। সো পরে যখন পড়বেন আপনি জিনিসগুলোকে খুব সুন্দর মতো রিলেট করতে পারবেন যে হ্যাঁ কোন এজের পরে কোন এজটা এসেছে। এখন আধুনিক যুগে যদি আমরা আসি, এখানে কবি সাহিত্যিকদের আসলে কোনো অভাব নেই। মানে হাজার হাজার কবি সাহিত্যিক, হাজার হাজার টাইপের লিটারেচার, কোনোটা হয়তো লাইফ রিলেটেড, কোনোটা হয়তো মুক্তিযুদ্ধ বিষয়ক। সো এখানে অনেক ভাবে কোয়েশ্চেন করা পসিবল, অ্যান্ড এই জিনিসটা অ্যাকচুয়ালি অনেক ভাস্ট একটা সিলেবাস। তো এখানে যখন আপনি পড়া শুরু করবেন, সব পড়ে আসলে কখনোই কভার করা পসিবল না। সো আমাদেরকে বেছে বেছে বের করতে হবে কোন কোন কবি সাহিত্যিকরা হচ্ছে ইম্পর্টেন্ট। তো কিভাবে ইম্পর্টেন্ট বুঝবো, সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন ঘেটে যেটা পেয়েছি আমরা এখন পর্যন্ত, আমি যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে পিএসসি হচ্ছে রিটেনের জন্য যারা হচ্ছে বাংলা সাহিত্যর লেকচারার হওয়ার জন্য এক্সাম দেয়, ওখানে ওরা 11 জনের নাম মেনশন করেছে। সো যেহেতু বাংলা সাহিত্যের টিচার হতে হলে কাউকে ওই 11 জনের ইতিহাস ডেফিনেটলি পড়তে হয়। সো আমরা ধরে নিচ্ছি সেই 11 জনের ইতিহাস আপনাকে ডেফিনেটলি পড়তে হবে। কোন 11 জন সেটা আমরা পরে যখন বাংলা সাহিত্যে একদম ডিটেলসে যাব তখন পড়বো। সো এই 11 জনের ইতিহাস পড়া দিয়ে শুরু করাটা আমার মনে হয় আপনাদের জন্য বেটার। এরপরে কিভাবে কিভাবে আমরা ডিভাইড করব বা কিভাবে কিভাবে পড়ার স্ট্র্যাটেজিগুলো কিভাবে ডেভেলপ করব, ওগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে পড়বো।